সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় অবস্থান করো, নিয়মিত পড়াশোনা করো। তোমরা জানো যে আমরা বর্তমান একটা মহামারীর মধ্যে জীবনযাপন করতেছি। কোভিড-19 এই বিদ্যমান পরিস্থিতিতে আমরা আমাদের সকল কার্যক্রম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরা বিশেষ করে তোমরা বেশি সাফার করতেছ। তোমরা এই পরিস্থিতির মধ্যে থেকেও কখনো পড়াশোনা থেকে বিচ্যুতি হবে না। তোমরা নিয়মিত পড়াশোনা করবে। তোমরা যারা একাদশ শ্রেণীতে যারা নতুন উঠেছ, তারা তোমরা আমাদের কলেজের সঙ্গে যোগাযোগ রাখবে। আমাদের কলেজ কর্তৃক নির্ধারিত যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো তোমরা কালেক্ট করবে এবং সেগুলো সংগ্রহ করে বাসায় পড়াশোনা শুরু করে দিবে। তাছাড়া দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু অনেক দেরি আছে। যারা একাদশ শ্রেণীতে যারা আছো, তোমাদের পরীক্ষা অনেক দেরি রয়েছে। তোমাদের পরীক্ষা আনুমানিক, যদি আমরা ফাইনাল পরীক্ষা চিন্তা করি, তাহলে 2022 সাল, তাই না? 2022 সাল এই লম্বা সময়। এই 2022 সালের মধ্যে ইনশাল্লাহ আমরা এই মহামারী যে দুর্যোগ কোভিড-19 এই থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার উপর কোনো ধরনের প্রভাব ফেলবে না। আর যারা দ্বাদশ শ্রেণীতে আছো, তোমরা অনেক চিন্তিত আছো, অনেকে ভাবতেছো যে এবারে তো পরীক্ষা হয়ে গেল না, আমাদের সময় হয়তো পরীক্ষা হবে না। এই ধরনের আসলে চিন্তা ভাবনা মাথায় নিবা না। তোমরা মনে করবে যে তোমাদের পরীক্ষা অবশ্যই হবে এবং সরকার তোমাদের অবশ্যই পরীক্ষা নেবে। যেহেতু এবার আমরা আমাদের সংক্রমণ হারের একটা পিকে অবস্থান করতেছিলাম, যার কারণে এবারই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। কিন্তু তোমাদের পরীক্ষা যথাসময় এবং ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে, আমি আশা করি। আরেকটা জিনিস বলে রাখি, তোমরা হয়তো অনেকে জেনে থাকবে যে শীতকালীন সময়ে এই যে কোভিড-19 যে আক্রমণ হার অত্যন্ত বেড়ে যায়। যদিও এটি সায়েন্টিফিক্যালি কোনো গ্রহণযোগ্যতা নাই, অনেকেরই ধারণা অনুসারে। তাছাড়া আমরা দেখেছি যে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউরোপ, আমেরিকাতে এই শীতকালীন সময়ে তাদের এই কোভিড-19 আক্রমণ হার কিছুটা বেড়ে গেছে। তো সেদিক থেকে যদি আমরা চিন্তা করি বা আমরা ভাবি, তাহলে আমরা এখন শীত মৌসুমে চলে আসছি। তো সেক্ষেত্রে আমাদেরও এখন অনেকটা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের, তোমরা যারা বাসায় আছো, বাসায় থাকবা, বাসায় পড়াশোনা করবা এবং যদি কখনো কোনো কাজে বাইরে বের হইতে হয়, তোমরা অবশ্যই মাস্ক পরবা এবং সেই সাথে তোমরা অবশ্যই যে সোশ্যাল ডিস্টেন্স এটা মেনটেনেন্স করবা এবং সেই সাথে তোমরা তোমাদের যে স্বাস্থ্যবিধি, এই স্বাস্থ্যবিধিটা মেনে চলবা। তো এবার আমরা আজকে আমাদের শুরু করি আমাদের আলোচ্য বিষয়। তো আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়। তো আজকে আমরা আলোচনা করব উপযোগ কি, উপযোগের শ্রেণীবিভাগ, আর 3 নম্বর হচ্ছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বা পার্থক্য। তাহলে শুরু করি। প্রথমে আমরা জানি উপযোগ। উপযোগের ইউটিলিটি, এই উপযোগ শব্দটি, এই উপযোগের ধারণা প্রথম দেন অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল।
তিনি সর্বপ্রথম এই উপযোগ নিয়ে আলোচনা করেন এবং উপযোগ সম্পর্কে ধারণা দেন। তাহলে উপযোগ কি? সাধারণ অর্থে উপযোগ বলতে উপকারিতাকে বোঝায়। সাধারণ অর্থে উপযোগ বলতে উপকারিতাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে এই উপযোগ শব্দটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থনীতিতে উপযোগ হলো কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর অভাব পূরণ করার ক্ষমতা, অর্থাৎ কোনো দ্রব্যের বা সেবা সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলা হয়। আমরা দৈনন্দিন জীবনে নানা রকম পণ্য বা দ্রব্য সামগ্রী আমরা ব্যবহার করি। যেমন আমরা খাদ্য গ্রহণ করি, খাবার খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি, তাহলে খাদ্যের কি আছে? উপযোগ রয়েছে। আবার এই যে পেন, দেখতেছো পেন, এই পেন দিয়ে আমি কি করলাম? লিখলাম। তাহলে এই পেনটা আমার লেখার অভাবকে পূরণ করলো, তার মানে হলো এই পেনটার উপযোগ রয়েছে। আমরা শার্ট, এই যে আমি শার্টটা পরে আছি, শার্টটা দিয়ে আমি আমার যে বস্ত্রের যে অভাব পূরণ করতেছি, তো এটারও শার্টেরও কি আছে? অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল দ্রব্য বা সেবা সামগ্রী ব্যবহার করি, সেবা সামগ্রী বলতে শিক্ষা দরকার, মানুষের অজ্ঞতাকে দূর করানোর জন্য শিক্ষা দরকার। যেমন শিক্ষা মানুষের অজ্ঞতার যে অভাব পূরণ করে, তাহলে বলতে পারি শিক্ষারও একটা উপযোগ রয়েছে। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রী ব্যবহার করি, এই যেগুলো আমাদের অভাব পূরণ করে, সেগুলোকে বলা হচ্ছে উপযোগ। তো বিষয়টা আমরা আরো সহজ করে যদি বলি, তাহলে উপযোগ হলো কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর সেই ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। অর্থনীতিবিদ মেয়ার্স বলেন, যে উপযোগ হলো সেই দ্রব্য বা সেবা সামগ্রীর সেই গুণ যা মানুষের অভাব পূরণ করতে পারে। এই উপযোগের কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পারি। এই উপযোগের বৈশিষ্ট্য আমরা দেখতে পারি, এক নম্বর হলো উপযোগ একটা মানসিক ধারণা মাত্র, মানসিক ধারণা। দুই নম্বর দেখতে পারি উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশযোগ্য। তিন নম্বর দেখতে পারি উপযোগ সংখ্যার মাধ্যমে প্রকাশ যোগ্য। উপযোগে নীতি ও নৈতিকতার নীতি ও নৈতিকতার স্থান নাই। তো বিষয়টা একটু বলা যেতে পারে যে এখানে বলা আছে যে উপযোগের নীতি এবং নৈতিকতার কোনো স্থান নাই, অর্থাৎ যে কোনো দ্রব্য যে কোনো সেবা অভাব পূরণ করতে পারলেই সেটা উপযোগ। যদি আমরা মদ কথা বলি, মদ, অনেকে মদ, গাঁজা, হ্যাঁ, তারপর অর্থাৎ মাদক দ্রব্যগুলো
সকল মাদক দ্রব্য এগুলো মানুষের অভাব পূরণ করে। আমরা বলতে পারি, যদি আমরা বলি যে সিগারেট, এগুলো মানুষের অভাব পূরণ করে। কাজে এগুলোরও কি রয়েছে, এগুলোরও উপযোগ রয়েছে। হ্যাঁ, যে আমরা দেখি যে এখানে আমরা জানি যে সকল মাদক দ্রব্য অত্যন্ত ক্ষতিকর, পরিবেশের ক্ষতিকর, মানুষের শারীরিক ক্ষতিকর, কিন্তু এগুলো আমরা কি করি, আমরা আমাদের অভাব পূরণ করার জন্য কি করি, এগুলো ব্যবহার করি। তার কাজে এগুলো এখানে নীতি নৈতিকতার ব্যাপারটা এখানে অনুপস্থিত। অর্থাৎ যে সকল দ্রব্য সেবা সামগ্রীর আমাদের কি রয়েছে, আমাদের অভাব পূরণ করতে পারে, সেটাই হচ্ছে আমাদের উপযোগ। আমরা 5 নাম্বার দেখতে পারি, ভোক্তার মাধ্যমে উপযোগ প্রকাশযোগ্য। হ্যাঁ, অর্থাৎ যে ভোগ করে তার কাছেই সে দ্রব্যের উপযোগ প্রকাশ পায়। 5 নাম্বার বলতে পারি, 6 নাম্বার বলতে পারি যে স্থান কাল ও পাত্র ভেদে, স্থান কাল, হ্যাঁ, স্থান কাল ভেদে উপযোগ, স্থান কাল পাত্রভেদে উপযোগ ভিন্ন হতে পারে। হ্যাঁ, ওই যে বুলবুল স্যার আমার সঙ্গে বাজি ধরছে আপু, এ হলো আমাদের। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, আর 7 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি, উপযোগের ক্ষেত্রে প্রান্তিক যে উপযোগ বিধি এখানে বিদ্যমান, প্রান্তিক উপযোগ বিধি। এই হলো উপযোগের মোটামুটি বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পারি। এরপর উপযোগকে আমরা পরিমাপ করতে পারি। ভোক্তার আচরণের উপর বিশ্লেষণ করে এই উপযোগকে আমরা দুইভাবে পরিমাপ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে সংখ্যাগত উপযোগ, সংখ্যাগত উপযোগ। সংখ্যাগত উপযোগটা কি? আর 2 নম্বর হচ্ছে পর্যায়গত উপযোগ। পর্যায়গত। তো আমরা দেখলাম যে ভোক্তার আচরণের উপর বিশ্লেষণ করে এই উপযোগকে আমরা দুইভাবে পরিমাপ করতে পারি, একটা হচ্ছে সংখ্যাগত উপযোগ, একটা হচ্ছে পর্যায়গত উপযোগ। সংখ্যাগত উপযোগটা কি? কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে প্রাপ্ত ভোগকে যখন সংখ্যার মাধ্যমে, অর্থাৎ 1 2 3 4 এইভাবে প্রকাশ করা যায়, তখন তাকে বলা হচ্ছে সংখ্যাগত উপযোগ। আরেকবার বলি, কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে প্রাপ্ত যে উপযোগ পাওয়া যায়, সেই উপযোগগুলোকে যদি আমরা এই সংখ্যায় অর্থাৎ 1 2 3 4 এভাবে প্রকাশ করি, তাহলে তাকে বলা হচ্ছে সংখ্যাগত উপযোগ। তাহলে আমরা দেখলাম আমরা যে কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগগুলো পাই, এই প্রাপ্ত উপযোগগুলোকে যখন আমরা সংখ্যার মাধ্যমে অর্থাৎ 1 2 3 4 এভাবে প্রকাশ করি, তখন তাকে বলা হচ্ছে সংখ্যাগত উপযোগ বা পরিমাণগত উপযোগ। এরপর পর্যায়গত উপযোগ কি? কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে প্রাপ্ত উপযোগগুলো পাওয়া যায়, এই প্রাপ্ত উপযোগগুলোকে যখন আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে প্রকাশ করি, তখন তাকে বলা হচ্ছে পর্যায়গত উপযোগ। তাহলে আমরা দেখলাম যে উপযোগকে আমরা দুইভাবে পরিমাপ করতে পারি, একটা হচ্ছে সংখ্যাগত উপযোগ, একটা হচ্ছে পর্যায়গত উপযোগ।
এরপর আমরা দেখব যে উপযোগের শ্রেণী বিভাগ। উপযোগকে 3 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে মোট উপযোগ, দুই নম্বর হচ্ছে টোটাল ইউটিলিটি বলা হয়, টোটাল ইউটিলিটি। দুই নম্বর হচ্ছে গড় উপযোগ। গড় উপযোগকে বলা হয় অ্যাভারেজ ইউটিলিটি। 3 নম্বর হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি। তাহলে উপযোগকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মোট উপযোগ, গড় উপযোগ, আর একটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে মোট উপযোগ কি? কোন দ্রব্যের বা সেবা সামগ্রীর বিভিন্ন একক ভোগ করে যে উপযোগগুলো পাওয়া যায় তার সমষ্টিকে বলা হচ্ছে মোট উপযোগ। ধরো তুমি বাজারে গেছো, তুমি বাজারে যে আপেল ক্রয় করবে, হ্যাঁ, মানে তোমার এখন আপেলের প্রয়োজন, অর্থাৎ তুমি তোমার হচ্ছে যে অভাব হয়ে রয়েছে আপেলের, হ্যাঁ, অর্থাৎ তুমি আপেল ক্রয় করবে। বাজারে তুমি 5টি আপেল ক্রয় করলে। এই 5টি আপেল ক্রয় করে প্রথম আপেলে তুমি ধরো 20 একক উপযোগ পাইলে। প্রথম আপেল থেকে তুমি এটা ভোগ করে ধরলাম আমরা 20 একক উপযোগ পাইছো, হ্যাঁ, উপযোগ। তারপর দ্বিতীয় আপেল ভোগ করে ধরলাম আমরা 30 একক উপযোগ পেয়েছ। তৃতীয় আপেল ভোগ করে 35 একক উপযোগ পেয়েছ। চতুর্থ আপেল ভোগ করে 40 একক উপযোগ পেয়েছ। পঞ্চম আপেল ভোগ করে 38 একক উপযোগ পেয়েছ। তাহলে এই যে 5টি আপেল ক্রয় করে তুমি যে উপযোগগুলো পাইলে, অর্থাৎ মোট উপযোগ হলো এই 5টি আপেল থেকে প্রাপ্ত যে উপযোগ, এই মোট উপযোগ হলো, এই প্রাপ্ত উপযোগগুলো যোগ করলে মোট উপযোগ পাওয়া যাবে। হ্যাঁ, যদি আমরা দেখি 5 8 5 13 3 হাতে এগুলো 1 3 3 6 9 9 12 12 4 16, তাহলে এই যে মোট হলো 163 একক উপযোগ। এটা হচ্ছে মোট উপযোগ। যদি আমরা এটাকে সূত্রে প্রকাশ করতে পারি, আমরা মোট উপযোগকে টি অর্থাৎ টোটাল ইউটিলিটিতে প্রকাশ করি। হ্যাঁ, এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে আমরা ভোগ করে থাকি, যে M1 M2 M3, অর্থাৎ এগুলোর মোট সমষ্টি হচ্ছে টোটাল ইউটিলিটি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে মোট উপযোগ হচ্ছে কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগগুলো পাওয়া যায় তার সমষ্টি হচ্ছে টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ। এই মোট উপযোগ প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়ে, অর্থাৎ প্রথম পর্যায়ে মোট উপযোগটা বাড়ে।
তারপর আস্তে আস্তে সেটা ক্রমহ্রাসমান হারে বাড়ে। বিষয়টা একটু আমরা যদি ইজিলি ভাবি, তাহলে ধরো তুমি বাজারে যে আপেল ক্রয় করবে, হ্যাঁ, প্রথম আপেলে তোমার খুব আপেল খাওয়ার ইচ্ছা, তুমি কখনো আপেল খাওনি, এখন বাজারে গেছো, বাজারে যে একটা আপেল কিনলাম, খেয়ে অনেক তৃপ্তি পাইলাম, অনেক উপযোগ পাইলাম, তারপরে তোমার ইচ্ছা হলো না আর একটা ক্রয় করবো, তাহলে আর একটা ক্রয় করলাম, এটাতে আরো বেশি উপযোগ পাইলে, তারপর আস্তে আস্তে কি হবে, পরে যখন ক্রয় করবে, পরেরটা যখন ভোগ করবে, অর্থাৎ 3 নম্বর আপেল যখন ভোগ করবে, তখন দেখবে তোমার যে তৃপ্তিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপর চতুর্থ যখন আপেল ভোগ করবে, দেখবে তোমার রুচি আস্তে আস্তে কমে যাচ্ছে, অর্থাৎ তুমি আপেল আর খাইতে চাচ্ছ না। এভাবে আস্তে আস্তে কি হয়ে যায়, যে যতই ভোগ করতে থাকবে ততই তোমার কি হবে, তার প্রতি যে তোমার তৃপ্তি, এই তৃপ্তিটা আস্তে আস্তে কমে যাবে। এই জন্য এই মোট উপযোগটা প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়ে, তারপর আস্তে সেটা ক্রমহ্রাসমান হারে বাড়ে। এরপর এই মোট উপযোগকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। চিত্র একটু দেখে নিই। ও এক্স হচ্ছে মোট উপযোগ, অর্থাৎ টিইউ, হ্যাঁ, এটা হচ্ছে টিইউ কার্ভ। তো এখানে ধরলাম যে দ্রব্য দেখলাম, তাহলে এখানে দেখো, তাহলে মোট উপযোগ এখানে প্রথম বাড়তেছে, বাড়তে 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 একটা অবস্থানের পর আর আস্তে আস্তে কমে যাচ্ছে, হ্যাঁ, তাহলে মোট উপযোগ প্রথমে বাড়ে, তারপর আস্তে আস্তে কি হয়, সেটা কমে যায়। এভাবে আমরা চিত্রের সাহায্যে কি করতে পারি, মোট উপযোগকে প্রকাশ করতে পারি। এরপর আমরা দেখব গড় উপযোগ। এই গড় উপযোগটা তাহলে কি, মোট উপযোগকে মোট দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটি হচ্ছে গড় উপযোগ। অর্থাৎ কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে প্রাপ্ত উপযোগগুলো পাওয়া যায়, এই প্রাপ্ত উপযোগগুলো যোগ করে ওই মোট পণ্যের একক দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গড় উপযোগ। অর্থাৎ যদি আমরা একটা চিত্রে, যদি আমরা সূত্রের মধ্যে প্রকাশ করি, তাহলে কিরকম হবে, এ, হ্যাঁ, এইউ বলা হয়, এভারেজ ইউটিলিটি বলা হয়, এটা হলো টোটাল ইউটিলিটি, যাকে আমরা সামেশন বলি থাকি, ভাগ কিউ, অর্থাৎ পণ্য। এখানে আমরা একটা কিউ না দিলেও হবে, কিউ হলো মোট উপযোগ, আর কিউ হলো পরিমাণ। তো আমরা যদি অঙ্কে দেখি, তাহলে দেখা যাবে, ধরো 5টি আপেল ক্রয় করে 125 একক উপযোগ পেয়েছো, এটা হচ্ছে মোট উপযোগ, হ্যাঁ, একক মোট 125 একক উপযোগ পাওয়া যায়। তাহলে গড় উপযোগ কত হবে, গড় উপযোগ হবে মোট উপযোগ 125 আর মোট পরিমাণ কত, দ্রব্যের পরিমাণ হচ্ছে 5, তাহলে 5, তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কত হবে, 5 দুগুণী 10, 5 5 25, অর্থাৎ 25। এরপর আমরা দেখব প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি। প্রান্তিক উপযোগ তাহলে কি, কোন দ্রব্যের অতিরিক্ত একক ভোগ করার ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়,
তাকেই বলা হচ্ছে প্রান্তিক উপযোগ। অর্থাৎ আরো সহজ করে যদি বলি, কোন দ্রব্যের একক উপযোগ বৃদ্ধি করতে গেলে হ্যাঁ মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে প্রান্তিক উপযোগ। যদি আমরা আরো সহজ করে বলি, কোন দ্রব্যের একক ভোগ বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হচ্ছে প্রান্তিক উপযোগ। অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি হলো টোটাল ভোগের পরিবর্তন আর ভোগের অর্থাৎ মোট উপযোগের পরিবর্তন আর হচ্ছে পণ্যের পরিবর্তন। এই ডেল এটাকে বলা হয় ডেল। হ্যাঁ, ডেল মানে ডেল দিয়ে বোঝানো হয় পরিবর্তন, এটাকে বলা হয় ডেল মানে পরিবর্তন। আর টিও মানে হচ্ছে আমরা জানি টোটাল ইউটিলিটি তার মোট উপযোগ, আর কি হচ্ছে কি ভোগের পরিমাণের পরিবর্তন। তো সেটা এরকম ধরলাম পাঁচটি আপেল, আমরা দেখলাম যে 5টি আপেল ক্রয় করে মোট 125 একক উপযোগ পাওয়া যায়। হ্যাঁ, এখন যদি একটি বাড়াই, অর্থাৎ 6টি আপেল যদি ক্রয় করি, 6টি আপেল ক্রয় করে মোট 130 একক উপযোগ পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম ভোগের কি পরিবর্তন হলো, অর্থাৎ উপযোগের মোট উপযোগের কি পরিবর্তন হলো। এখানে মোট উপযোগের পরিবর্তন হলো, আগে 5টিতে ছিল 125, এখন 6টিতে হয়েছে 135, অর্থাৎ পরিবর্তন কত হলো 135 বিয়োগ 125। আরো দেখি সহজ করে তোমাদেরকে বলি, 5টি আমরা যখন আপেল ক্রয় করলাম মোট উপযোগ পাইলাম কত 125। এবার 6 নম্বর ভোগের পরিমাণ একটা বাড়িয়ে দিলাম, তো 6টি আপেল আমরা ক্রয় করে কত পাইলাম 135। তাহলে পরিবর্তন কতটুকু হলো, বর্তমানে হলো 135, আগে ছিল কত 125, তাহলে পরিবর্তন কত হলো 10, তাই না? 10 একক। এবার আমরা দেখবো যে পণ্যের ক্ষেত্রে কয়টা পরিবর্তন হলো, মানে পরিমাপের ক্ষেত্রে কয়টা পরিবর্তন হলো। অর্থাৎ ডেল কিউ আগে ছিল 5টা, এখন 6টা, কয়টা পরিবর্তন হলো 6 বিয়োগ 5 সমান 1টি। তাহলে এখন আমরা সহজেই আমরা যদি প্রান্তিক উপযোগ বের করি, এমইউ সহজ, আমরা জানি ডেল টিইউ অর্থাৎ মোট উপযোগ ভাগ হচ্ছে ভোগের পরিবর্তন, তাই না? তাহলে আমরা মোট পরিবর্তন কত দেখলাম 10 একক, আর পরিবর্তন পরিমাপের পরিবর্তন দেখলাম আমরা 1, অর্থাৎ 10। এটা হলো প্রান্তিক উপযোগ। তাহলে এই প্রান্তিক উপযোগের আরেকটি তথ্য আমরা তোমাদেরকে জানাই, সেটা হলো প্রান্তিক উপযোগ প্রথম অবস্থায় একটু বাড়ে, তারপর আস্তে 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 কি হয় কমে যায়, এক পর্যায়ে ঋণাত্মকও হতে পারে। অর্থাৎ মোট উপযোগের সাথে প্রান্তিক উপযোগের একটা অনেক অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। মোট উপযোগ যখন প্রথম বাড়তে থাকে, অর্থাৎ যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, তখন প্রান্তিক উপযোগ একটু বাড়ে। আবার মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, তখন প্রান্তিক উপযোগ আবার কমতে থাকে, হ্রাস পায়। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়। আবার মোট উপযোগ যখন আবার ক্রমহ্রাসমান হয়, প্রান্তিক উপযোগ তখন আরো ঋণাত্মক হয়ে পড়ে। তো তোমাদের পরীক্ষা আসতে পারে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক লেখা, তাহলে তোমরা এই সম্পর্কগুলো এভাবে লিখবে এবং শেষে একটা আমরা চিত্র দেখতে পারি যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, এটা আবার বলি যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। মোট উপযোগ
যখন ক্রমবর্ধমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগও বাড়ে। আবার মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ কমতে থাকে। আবার মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ শূন্য। আবার মোট উপযোগ যখন হ্রাস পায় ক্রমহ্রাসমান হয় তখন প্রান্তিক উপযোগ আরো ঋণাত্মক হয়ে পড়ে। বিষয়টা আমরা চিত্র দিয়ে দেখতে পারি। হ্যাঁ, এখানে বিষয়টা এরকম যে মোট উপযোগ প্রথমে বাড়বে, তারপর একটা পর্যায়ে কমে আসবে, তাই না? আচ্ছা, আমরা চিত্রটা এভাবে তোমরা আর্ট করবে। এটা সর্বোচ্চ পর্যায়ে। তো এবার আমরা দেখলাম এটাকে তুলে দিই। এটা হচ্ছে টিইউ, এটা হচ্ছে এমইউ, ও এক্স ওয়াই, এটা হচ্ছে টিইউ আর হচ্ছে এমইউ, এটা হচ্ছে কিউ1, তাহলে আমরা কিউ2 টেস্ট দিতে পারি। আমরা এখানে দিতে পারি ই ইউ। বিষয়টা এরকম, এই যে এই টিইউ হচ্ছে টোটাল ইউটিলিটি মোট উপযোগ রেখা, আর এমইউ হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। তো মোট উপযোগ যখন বাড়ে তখন প্রান্তিক উপযোগও বাড়তে থাকে। আবার মোট উপযোগ যখন ক্রমবর্ধমান হারে বাড়ে ক্রমহ্রাসমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। আর মোট উপযোগ যখন সর্বোচ্চ অর্থাৎ এই বিন্দুতে তখন প্রান্তিক উপযোগটা দেখো একবারে শূন্য হয়ে গেছে। হ্যাঁ, আবার মোট উপযোগ যখন একটু নিচের দিকে আমরা ই দিতে পারি তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে গেছে। আমরা এই রেখাটার পরে যে ধরবো এটা হচ্ছে কি বলতো ঋণাত্মক রেখা। হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস রেখা। তাহলে আমরা বলতে পারি যে মোট উপযোগ যখন বাড়ে তখন প্রান্তিক উপযোগও বাড়ে, মোট উপযোগে যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন কি হয় শূন্য হয়, আর মোট উপযোগ যখন কি ক্রমহ্রাসমান হয় তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়ে। তাহলে এই হলো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।